এবং এই জায়গা থেকেই কিন্তু ক্ষুদিরাম বসু ধরা পড়ে গিয়েছিলেন। ঠিক যে রুট ধরে ক্ষুদিরাম বসুকে নিয়ে যাওয়া হয়েছিল তার গ্রেপ্তারির পরে, সেই পথ ধরেই আমরা পৌঁছে যাব মুজাফফরপুর। এই সেই চায়ের দোকান যেখান থেকে ক্ষুদিরাম বোস কিন্তু অ্যারেস্ট হয়ে গিয়েছিলেন। एक शख्स आके मेरे दादा के दुकान पर बैठे हुए थे, जिनको मेरे दादा मुड़ी बतासा जलेबी खाने के लिए दिया। হয়েছে ঠিক এই জায়গাতেই 1908 সালে 30শে এপ্রিল ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি কিংসফোর্ডের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে। প্রফুল্ল চাকিকে দেয়া হয়েছিল, তাতে ছিল 6 আউন্সের ডায়নামাইট, একটা ডিটোনেটর এবং একটা ব্ল্যাক পাউডার ফিউজ। 30শে এপ্রিল 1908 সেদিন রাত্রে ডগলাস কিংসফোর্ড কিন্তু এই ক্লাব থেকেই, মানে তখনকার নাম ছিল ইউরোপিয়ান ক্লাব, এখন নাম হয়েছে মুজাফফরপুর ক্লাব, এখান থেকে বেরিয়েই যাওয়ার কথা ছিল। 12ই আগস্ট অমৃতবাজার পত্রিকা হেডলাইন করলো, ক্ষুদিরামস এন্ড ডায়েড চিয়ারফুল অ্যান্ড স্মাইলিং। আমরা এখন আছি হাওড়া স্টেশনে। এখান থেকেই আজকে আমরা আমাদের যাত্রা শুরু করব। আগের পর্বে আমরা মেদিনীপুরের সিদ্ধেশ্বরী কালী মায়ের চরণামৃত সংগ্রহ করেছি। সেই চরণামৃত নিয়ে আমরা যাচ্ছি বিহারে মুজাফফরপুরের উদ্দেশ্যে। মুজাফফরপুরে আমরা আপনাদেরকে নিয়ে যাব কোম্পানি বাগ বলে একটি জায়গাতে, যেখানে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি ব্রিটিশ অত্যাচারী ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ডের উপরে কিন্তু বোমা মেরেছিলেন। যদিও সেই বোমাতে কিংসফোর্ডের মৃত্যু হয়নি, তখন সেই সময় সেই জায়গা দিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন মিসেস কেনেডি এবং তার কন্যা মিস কেনেডি। তারাই এই ঘটনায় তাদের মারা যান। এখান থেকে আপনাদেরকে নিয়ে যাব মুজাফফরপুর সেন্ট্রাল জেলে। যদিও মুজাফফরপুর সেন্ট্রাল জেলের এখনকার নাম হচ্ছে ক্ষুদিরাম বসু সেন্ট্রাল জেল। এখানে ক্ষুদিরাম বসু তার শেষ জীবনের শেষ দিনগুলো কিন্তু এখানেই কাটিয়েছেন এবং এখানেই ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল। সেখান থেকে আমরা আপনাদেরকে নিয়ে যাব বুড়িগণ্ডক নদীর পাড়ে ক্ষুদিরাম বসুর চিতাভূমিতে। সেখানেই ক্ষুদিরামের শেষকৃত্য হয়েছিল এবং তার চিতাভস্য বুড়িগণ্ডক নদীতেই ভাসিয়ে দেওয়া হয়েছিল। আমরা আমাদের এই সিদ্ধেশ্বরী কালী মায়ের চরণামৃত সেখানেই ক্ষুদিরাম বসুর 119তম মৃত্যু দিবসে তাকে শ্রদ্ধাঞ্জলি হিসেবে অর্পণ করব। আর একটা কথা, মুজাফফরপুর যাওয়ার আগে আমরা কিন্তু ক্ষুদিরাম বোস পুষা স্টেশনে নামবো। সেখানে ক্ষুদিরাম বসু, সেইখান থেকেই ক্ষুদিরাম বসু অ্যারেস্ট হয়েছিলেন, সেই জায়গাটাও আপনাদেরকে দেখাবো। আজকে আমরা 13019 বাগ এক্সপ্রেস ধরবো। এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়ার শিডিউল টাইম হচ্ছে রাত 9টা 40। এই ব্যাগেই রয়েছে মায়ের চরণামৃত। এই চরণামৃত নিয়ে আমরা যাচ্ছি মুজাফফরপুর। অদ্ভুত একটা ভেতরে শিহরণ যাচ্ছে। যে মানুষটার টানে আমরা যাচ্ছি, সেই মানুষটার কথা মনে পড়লে মন থেকে শুধুমাত্র ভক্তিতেই মাথা নত হয়ে যায়। মুজাফফরপুরে বোমা ছোড়ার পরে প্রফুল্ল চাকি চলে আসেন এই সমস্তিপুর স্টেশনে। এখানেই এক রেলের কর্মচারীর সাহায্যে সে উঠে পড়ে মোকামাঘাট যাওয়ার ট্রেনে। সেই একই কামরায় যাচ্ছিলেন ব্রিটিশ পুলিশের সাব ইন্সপেক্টর নন্দলাল ব্যানার্জি। প্রফুল্লের চেহারা ও তার আচার আচরণ দেখে তার সন্দেহ হয়। সে তখন মোকামাঘাট রেল স্টেশনে খবর দিয়ে দেন। 1 মে 1908 প্রফুল্ল স্টেশনে নামতেই নন্দলাল ব্যানার্জি ও অন্যান্য পুলিশ অফিসার তার পথ আটকায়। প্রফুল্ল চাকি সেখান থেকে পালানোর চেষ্টা করে। পুলিশ তাড়া করে। যখন প্রফুল্ল চাকি বুঝতে পারে যে এইভাবে পালানো সম্ভব নয়, সে ধরা পড়ে যাবে, তখন সে তার নিজের বন্দুক দিয়ে নিজেকে শুট করে দেয়। মাত্র 19 বছর বয়সে তার জীবন প্রদীপ নিভে যায়। ভাবলে কেমন লাগে যে দুজন টিনেজার ভারতের স্বাধীনতার জন্য যখন মৃত্যুবরণ করলেন, ঠিক সেই সময় ভারতেরই কিছু ভূমিপুত্র ব্রিটিশ সাম্রাজ্যের হয়ে কাজ করতেন।
আপনাদেরকে জানিয়ে রাখি, এই সমষ্টিপুর স্টেশন থেকে ক্ষুদিরাম বোস পুষা স্টেশনের দূরত্ব ওই অ্যারাউন্ড 18-19 কিলোমিটার মতো। কালকে আমাদের ট্রেন 9:50 নাগাদ হাওড়া রেল স্টেশন থেকে ছেড়েছিল, আর আজকে সকাল 9:20 নাগাদ আমরা এই ক্ষুদিরাম বোস পুষা রেল স্টেশনে এসে পৌঁছই। আমরা এখন দাঁড়িয়ে আছি ক্ষুদিরাম বোস পুষা রেল স্টেশনে। এই স্টেশনের আগের নাম ছিল ওয়াইনি রেল স্টেশন। ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি যখন ডগলাস কিংসফোর্ডের গাড়ি লক্ষ্য করে মুজাফফরপুরে বোমা ছোড়ে, সেই ঘটনার পরে কিন্তু ক্ষুদিরাম বসু একটা রাস্তায় চলে গেছিল এবং প্রফুল্ল চাকি আরেকটা রাস্তায়। ক্ষুদিরাম বসু তখন পায়ে কোনো চটি ছিল না, খালি পায়ে সারা রাত্রি হেঁটে ও কিন্তু পরের দিন সকালে পৌঁছে যায় এই ওয়াইনি রেল স্টেশনে। এখানে এই স্টেশনের অনতি দূরে একটি চায়ের দোকানে সে গিয়ে জল খেতে চায় এবং এই জায়গা থেকেই কিন্তু ক্ষুদিরাম বসু ধরা পড়ে গিয়েছিলেন। এখানে দুজন ব্রিটিশ পুলিশ কনস্টেবল, একজনের নাম ফতেহ সিং আর একজনের নাম শেও প্রসাদ সিং, এই দুজন ক্ষুদিরাম বসুকে দেখে সন্দেহ হয় এবং তারা তখন ক্ষুদিরাম বসুকে প্রশ্ন করা শুরু করে এবং কিছুক্ষণের পরেই তাদের মনে হয় যে ক্ষুদিরাম বসুর সঙ্গে মুজাফফরপুরের বোমের বোম ছোড়ার ঘটনার কোনো না কোনো কানেকশন থাকতে পারে, কেন ক্ষুদিরাম হিন্দি ভাষাটা ঠিকমতো বলতে পারতেন না। তো তখন সেই ইন্টারোগেশনের সময় ক্ষুদিরাম বসু তার সঙ্গে তারপরে ধস্তাধস্তি শুরু হয় এবং তার বন্দুক যেটা ছিল এখানে কোমরে গোজা, সেটা পড়ে যায়। ক্ষুদিরাম বসু গুলি করার চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয়নি, পেছন দিক থেকে তাকে জাপটে ধরে ফেলা হয়। ফলে ক্ষুদিরাম বসু অ্যারেস্ট হয়ে গেলেন এবং ক্ষুদিরাম বসুর থেকে পাওয়া গেল 37 রাউন্ড গুলি, 30 নগদ 30 টাকা, রেলের ম্যাপ এবং ট্রেনের টাইম টেবিল। মুজাফফরপুর থেকে ক্ষুদিরাম বোস পুষা স্টেশনের দূরত্ব কিন্তু ওই 42 কিলোমিটার মতো। এই পথ কিন্তু ক্ষুদিরাম পায়ে হেঁটে চলে এসেছিলেন এক রাতে। আমরা এখন যাচ্ছি ঠিক যে জায়গা থেকে ক্ষুদিরাম বসু অ্যারেস্ট হয়ে গেছিলেন। এই ক্ষুদিরাম বোস পুষা রেল স্টেশন থেকে ঠিক ঢিলছোড়া দূরত্বে সেই জায়গা। এখানকার ব্যবসায়ী সমিতির লোকজন সেখানে ক্ষুদিরাম বসুর একটি স্ট্যাচু তৈরি করেছে। আমরা আপনাদেরকে সেখানেই নিয়ে যাচ্ছি। এখান থেকে ঘুরে দেখানোর পরে আমরা চলে যাব মুজাফফরপুর। ঠিক যে রুট ধরে ক্ষুদিরাম বসুকে নিয়ে যাওয়া হয়েছিল তার গ্রেপ্তারির পরে, সেই পথ ধরেই আমরা পৌঁছে যাব মুজাফফরপুর। এই সেই চায়ের দোকান যেখান থেকে ক্ষুদিরাম বোস কিন্তু অ্যারেস্ট হয়ে গিয়েছিলেন। এখানে আমরা এই চায়ের দোকানে যিনি পরবর্তী সময়ে যারা আছেন, মানে এনাদের দাদা পরদাদারা যারা এখানে তখন ছিলেন, তাদের ফ্যামিলির মেম্বারকে পেয়ে গেছি। তো ওনার মুখ থেকে আমরা শুনে নেব যে কি ঘটনা ঘটেছিল। सबसे पहले तो मेरा नाम राजेश कुमार शाह हुआ। मेरा घर वोइनी पंचायत जिला समस्तीपुर हुआ। एक शख्स आके मेरे दादा के दुकान पर बैठे हुए थे, जिनको मेरे दादा मुड़ी बतासा जलेबी खाने के लिए दिया। मुजफ्फरपुर में से रेडियो पर आवाज़ आया, जो रेडियो पर जो बम चला किसी जज पे, अंग्रेज़ पर, तो ही घबराने के बाद यहाँ का अंग्रेज पुलिस ने उनको गिरफ्तार किया। बाद में हम लोग को मालूम चला कि क्षुदिराम बोस जी हैं, उनको अरेस्ट करके यहाँ से ले जाया गया मुजफ्फरपुर, और मुजफ्फरपुर में उनको फांसी दिया गया। उस पर हम लोग बहुत दुख व्यक्त हैं, बहुत हम लोग को कष्ट हुआ। वैसे व्यक्ति को यहाँ धर के ले जाया गया। यही चाय का दुकान? जी, यही चाय का दुकान है। था तभी? हाँ, तब भी यही सही था। उनका जन्म दिवस जो है काफ़ी धूमधाम हम लोग जन्म दिवस मनाते हैं उनका, आंसू गिरता है उनके नाम से, जो हम लोग यहाँ पर कैसे उनके साथ हुआ। और हम लोग तो अभी नौजवान हैं, उनके लिए हम लोग काफ़ी उत्साह में जन्मदिन भी मनाते हैं और सब कुछ यहाँ करते हैं उनका। चल के इनका स्मारक है यहाँ पर हम लोग बनवाए हुए हैं, सरकार भी बनाया और पब्लिक लोग भी बना के यहाँ रखे हुए हैं उनको। আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি বিতেন্দ্র গুপ্তাজি, উনি এখানকার মুখিয়া। ওনার মুখ থেকেও শুনে নেব যে এখানে ক্ষুদিরামের জন্মদিবসে কিন্তু সুন্দর অনুষ্ঠান হয়। ওনার মুখ থেকেই আসুন শুনে নিই। जी बिल्कुल सही बात बोले कि इनका जन्म दिवस जो जिस समय में रहता है काफ़ी धूमधाम से हम लोग 3 दिसंबर इनका जन्म दिवस है, काफ़ी धूमधाम से हम लोग मनाते हैं।
और एक जुनून माने उत्पन्न होता है पूरे शरीर में। वो बहुत कम उम्र में जो इन्होंने देश हित के लिए काम किया, और हम लोग को इनसे प्रेरणा मिलता है कि हम लोग भी कुछ समाज के लिए बढ़ चढ़ के हिस्सा में काम करें। और काफ़ी दुख भी इस बात से हम लोग हैं कि ये दुर्भाग्य की बात है कि हमारे यहाँ इनको अरेस्ट किया गया। আমরা ক্ষুদিরাম বসু পুষা স্টেশন থেকে আবার ট্রেনে চেপে বসলাম। এখন আমরা যাচ্ছি মুজাফফরপুর। এখান থেকে ওই 45 মিনিট মতো সময় লাগবে। আমরা ফাইনালি এসে পৌঁছলাম ঐতিহাসিক মুজাফফরপুরে। এখানে এই জায়গা প্রতিটি বাঙালি তথা ভারতবাসীর কাছে খুবই আবেগের জায়গা। এখানে ক্ষুদিরামের স্মৃতি বিজড়িত সমস্ত জায়গাগুলো আপনাদেরকে এবার এক এক করে দেখাবো। আমরা মুজাফফরপুরে নেমে একটা টোটো ধরলাম। আমাদের কোনো হোটেল বুক করা নেই, এখন গিয়ে আমরা হোটেল খুঁজবো। আমরা এখানে এই হোটেলে জে.কে রুক্মিণী ভিলা এখানে চেক ইন করেছি। এখন আমরা এই মুজাফফরপুর শহরটা দেখতে বেরোচ্ছি। আমরা এখন রয়েছি কোম্পানি বাগে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকির মূর্তি রয়েছে। ঠিক এই জায়গাতেই 1908 সালে 30শে এপ্রিল ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি কিংসফোর্ডের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে। কিন্তু সেই আমরা সবাই জানি সেই গাড়িতে কিংসফোর্ড ছিলেন না, সেই গাড়িতে ছিলেন মুজাফফরপুর বার অ্যাসোসিয়েশনের এক অ্যাডভোকেটের স্ত্রী মিসেস কেনেডি এবং তার কন্যা মিস কেনেডি। তো তারা এই ঘটনায় মারা যান। এর আগে আপনাদেরকে বলি, ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকি কিন্তু 3 সপ্তাহ আগে এসেছিলেন এবং 3 সপ্তাহ ধরে তারা কিন্তু রেকি করেছেন যে কখন কিংসফোর্ড কোথা দিয়ে যায়। এই 3 সপ্তাহ তিনি কিন্তু কিশোরীমোহন বন্দ্যোপাধ্যায়ের ধর্মশালায় ছিলেন। ক্ষুদিরাম বোসের নাম নিয়েছিলেন হরেন সরকার। প্রফুল্ল চাকি জানতেন যে এর নাম হরেন সরকার। ওই দিন রাত 8টার পরে ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকি এই জায়গাতে ওত পেতে বসেছিল কখন কিংসফোর্ডের গাড়ি বেরোবে ইউরোপিয়ান ক্লাব থেকে। ইউরোপিয়ান ক্লাব এখান থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে, তার এখনকার নাম মুজাফফরপুর ক্লাব। এই ইউরোপিয়ান ক্লাব থেকে কিংসফোর্ডের গাড়ি বেরোনোর কথা ছিল। তো ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকি এখানে বসেছিল যে কখন গাড়ি বেরোবে। ঠিক ঘোড়ায় টানা গাড়ি যখন এখান দিয়ে যাচ্ছিল তখনই তারা বোমা ছোড়ে এবং সেই ঘটনার পরে ক্ষুদিরাম বসু একদিকে চলে যান এবং প্রফুল্ল চাকি একদিকে চলে যান। ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকিকে বোমটা দিয়েছিলেন বিপ্লবী হেমচন্দ্র কানুনগো। হেমচন্দ্র কানুনগো বোমা বানানোর এক্সপার্ট ছিলেন। তিনি ইউরোপ থেকে বোমা বানানোর কৌশল শিখে এসেছিলেন। এই যে বোমটা ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকিকে দেয়া হয়েছিল তাতে ছিল 6 আউন্সের ডায়নামাইট, একটা ডিটোনেটর এবং একটা ব্ল্যাক পাউডার ফিউজ। মুজাফফরপুর ট্রান্সফার হওয়ার আগে কিংসফোর্ড কিন্তু আলিপুর প্রেসিডেন্সি বিভাগের চিফ ম্যাজিস্ট্রেট ছিলেন। কিংসফোর্ডকে মারার চেষ্টা আগেও হয়েছিল। বিপ্লবী হেমচন্দ্র কানুনগো পত্র বোমার মাধ্যমে কিংসফোর্ডকে মারার চেষ্টা করেন, কিন্তু সেটা সাকসেসফুল হয়নি। তার কারণ কিংসফোর্ড সেই পত্র বইটা কখনো, সেই চিঠিটা যেটার মধ্যে বোম ছিল সেটা কখনো খোলেনি। তো পরবর্তী সময় তিনি মুজাফফরপুরে চলে আসেন এবং কিংসফোর্ডকে মারার দায়িত্ব দেয়া হয় ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকির উপরে। 30শে এপ্রিল 1908 সেদিন রাত্রে ডগলাস কিংসফোর্ড কিন্তু এই ক্লাব থেকেই, মানে তখনকার নাম ছিল ইউরোপিয়ান ক্লাব, এখন নাম হয়েছে মুজাফফরপুর ক্লাব, এখান থেকে বেরিয়েই যাওয়ার কথা ছিল। এবং ঠিক এখান থেকে 100 থেকে 150 মিটারের মধ্যে ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকি, এখন যেখানে আমরা স্মারক ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকি স্মারক স্থল বলে জানি, সেইখানটাতেই তারা ওত পেতেছিল। ঠিক যখন এই গাড়িটা বেরিয়েছে তখন তারা ওখানে বোমা ছুড়েছে। দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত সেই গাড়িতে কিংসফোর্ড ছিলেন না। আমরা এখন দাঁড়িয়ে আছি মুজাফফরপুর ক্লাবের ভেতরে। এই মুজাফফরপুর ক্লাবই কিন্তু সেই সময় ছিল ইউরোপিয়ান ক্লাব। এই ক্লাব প্রতিষ্ঠা হয়েছিল 1885 খ্রিস্টাব্দে। তো আমরা পেয়ে গেছি এখানকার ম্যানেজার সাহেবকে। তো তার সঙ্গেই আমরা ডিরেক্ট কথা বলে নেব। सर जी बोलिए। मैं शमीम एजाज यहाँ का मैनेजर हूँ।
ये अंग्रेज़ के टाइम का ये फ्लोर था, इस पे डांसिंग फ्लोर था, इस पर लोग डांस करते थे, बॉल डांस होता था यहाँ पे। और यहीं से बॉल डांस करके वो मैडम जो थी वो इसी गेट से बाहर निकली और उसके बाद में गेट पे जाके वहाँ पे खुदीराम बोस उनके ऊपर में बम फेंका और उनकी डेथ हो गई, उनकी वाइफ की। तो ये तो इंग्रेज लोगों का मनोरंजन के लिए ये अंग्रेज़ का मनोरंजन के लिए था, यहाँ पर इंडियंस का अलाउड नहीं था उस वक्त, ओनली फॉर ब्रिटिश था। और वो लोग यहाँ पर लिखते थे कि इंडियंस एंड डॉग्स आर नॉट अलाउड, यहाँ लिखे थे वो लोग। तो फिर ये चला सिलसिला बहुत दिन तक। अभी ये क्लब में क्या? अभी इस क्लब में अभी यहाँ के मुजफ्फरपुर क्लब के जो ऑनरेबल मेंबर लोग हैं, यहाँ के डॉक्टर्स हैं, बिजनेसमैन्स हैं, वो लोग यहाँ आते हैं, वो लोग यहाँ बैडमिंटन खेलते हैं, जिम है, यहाँ कार्ड रूम है, बिलियर्ड रूम है, वो लोग इंजॉय करते हैं इसको और वो लोग यहाँ पे अपना प्रोग्राम करते हैं। ব্রিটিশ সাম্রাজ্যের একটি নিদর্শন এই মুজাফফরপুর ক্লাব। ব্রিটিশদের মনোরঞ্জনের জন্যই তৈরি হয়েছিল এই ক্লাব। 1934 সালে ভূমিকম্পে এই ক্লাব কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে তার আবার রিকনস্ট্রাকশনও করা হয়। স্বাধীনতার পরে যদিও এটি হয়ে যায় প্রাইভেট মেম্বারদের ক্লাব। সাহেবরা চলে গেছেন কিন্তু সাহেবিয়ানার কিছু নিদর্শন তারা রেখে গেছেন। এখানে যদি আপনারা আসেন তাহলে দেখতে পাবেন যে এখানে ব্রিটিশদের ব্যবহার করা বিলিয়ার্ড বোর্ড, ফায়ার প্লেস এবং বিভিন্ন আরো অনেক সরঞ্জাম এখানে এখনো আছে। ক্ষুদিরাম বোসের জন্মভূমি মেদিনীপুর, সেখানকার হাবিবপুরে যে সিদ্ধেশ্বরী কালী মায়ের চরণামৃত আমরা সংগ্রহ করেছিলাম, সেই চরণামৃত নিয়ে আমরা এখন যাচ্ছি ক্ষুদিরাম বোসের চিতাভূমিতে। ক্ষুদিরাম বোসের ফাঁসির আগে ব্রিটিশ ম্যাজিস্ট্রেট তার কাছে জানতে চাইছিলেন যে তার কোনো শেষ ইচ্ছে আছে কিনা মৃত্যুর আগে। ক্ষুদিরাম বসু তাদেরকে বলেছিলেন যে 3টে ইচ্ছের কথা জানিয়েছিলেন। প্রথম ইচ্ছে তিনি বলেছিলেন মেদিনীপুরের আমার জন্মভূমির মাটি আমি একবার স্পর্শ করতে চাই। আর দ্বিতীয় ইচ্ছে জানিয়েছিলেন যে আমার বড় দিদি অপরূপা দেবী এবং ভাগ্নে ললিতের সঙ্গে একবার দেখা করতে চাই। আর তৃতীয় ইচ্ছে ছিল মেদিনীপুরের সিদ্ধেশ্বরী কালী মায়ের চরণামৃত গ্রহণ করা। এই 3টে ইচ্ছেই কিন্তু তৎকালীন ইংরেজ সরকার মেনে নেয়নি, ফলে এই 3টে ইচ্ছে অপূর্ণ থেকেই ক্ষুদিরামের ফাঁসি হয়ে যায়। আর ক্ষুদিরাম বোসের যে শেষ ইচ্ছেটা ছিল যে সিদ্ধেশ্বরী কালী মায়ের চরণামৃত গ্রহণ করা, সেই ইচ্ছে আমরা তো আর পূরণ করতে পারবো না। আমরা যে চরণামৃত নিয়ে এসেছি মায়ের, সেই চরণামৃত ক্ষুদিরাম বসুর যে চিতাভস্ম ভাসিয়ে দেওয়া হয়েছিল বুড়িগণ্ডক নদীতে, সেখানে গিয়েই আমরা ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধাঞ্জলি দেবো সেই চরণামৃত দিয়েই। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্ষুদিরাম বোসের চিতাভূমি কিন্তু নতুন করে রিকনস্ট্রাকশন হচ্ছে। এখানকার স্থানীয় মানুষ আমাদেরকে বললেন যে এখানে একটি মিউজিয়ামও তৈরি হবে। বলা হয় সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার জীবনের বেশ কিছুটা সময় এই মুজাফফরপুরে কাটিয়েছেন। তিনি মাঝে মাঝেই ক্ষুদিরাম বোসের চিতাভূমিতে এসে বসে থাকতেন। এখন আমরা যাচ্ছি বুড়িগণ্ডক নদীতে, যেখানে ক্ষুদিরাম বোসের চিতাভস্ম ভাসানো হয়েছিল। ক্ষুদিরাম বোসকে দাহ সংস্কার করার পরে তার চিতাভস্ম এই বুড়িগণ্ডক নদীতে এসেই ভাসিয়ে দেওয়া হয়েছিল। আমরা এই বুড়িগণ্ডক নদীতে এখন চলে এসেছি। এই বুড়িগণ্ডক নদীতে আমরা সিদ্ধেশ্বরী কালী মায়ের চরণামৃত ক্ষুদিরাম বসুর 119তম মৃত্যু দিবসে তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা অর্পণ করছি। মৃত্যুর ঠিক আগের দিন 10ই আগস্ট ক্ষুদিরাম বসু তার আইনজীবী সতীশচন্দ্র চক্রবর্তীকে বলেছিলেন যে রাজপুত নারীরা যেভাবে আগুনে ঝাঁপ দিয়ে জহরব্রত পালন করতেন, আমিও সেই রকম নির্ভয়ে দেশের জন্য আত্মবলিদান দেব। ফাঁসির রায়দানের পরে ক্ষুদিরামকে একেবারেই নির্লিপ্ত দেখে জজ সাহেব জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি কিছু বলতে চাও? তো ক্ষুদিরাম বসু তার উত্তরে বলেছিলেন যদি অনুমতি করেন তাহলে ভারতবর্ষের যুবকদেরকে আমি বোমা বানানোর কৌশল শিখিয়ে দিতে চাই। ফাঁসির আগের দিন রাত্রে মুজাফফরপুর সেন্ট্রাল জেলের কন্ডেম সেলের নিস্তব্ধতা খান খান হয়ে যাচ্ছে ক্ষুদিরাম বসুর বজ্রকণ্ঠে গীতা পাঠে। জেলের কর্মচারীরা খাট নিয়ে এসেছেন ক্ষুদিরাম বসুর মৃত্যুর পরে তাকে শোয়ানো হবে বলে।
তো তিনি তখন জেলের কর্মচারীরা ক্ষুদিরাম বসুকে জিজ্ঞাসা করছে যে বাবু তোমার ভয় করছে না? তো ক্ষুদিরাম তাদেরকে উত্তর দিচ্ছে, যারা গীতা পাঠ করে তাদের কি ভয় করে? ক্ষুদিরাম বসু গীতার যে অংশটি তখন চিৎকার করে করে তার কন্ডেম সেল থেকে উচ্চারণ করছিলেন সেটি হলো বসাংসি জীর্ণানি যথা বিহায়া নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায়া জীর্ণানি অন্যানি সম্যাতি নবানি দেহি। এর অর্থ যে আমরা যেমন আমাদের জামা কাপড় চেঞ্জ করি ছিঁড়ে গেলে, তেমন এই আত্মাটাও এই শরীর চেঞ্জ করে অন্য কোনো শরীরে প্রবেশ করে। ক্ষুদিরাম বসু তো জেলের কর্মচারীদেরকে বলল, যারা গীতা পাঠ করে তাদের তো আর ভয় করে না, কারণ আমরা জানি আমার এই আত্মাটা আমার শরীর ছেড়ে অন্য কোনো শরীর ধারণ করবে, কিসের মৃত্যুর ভয়? এ তো ছেলে নয়, এ তো অগ্নিপিণ্ড। অবাক হয়ে গেছিল মুজাফফরপুর সেন্ট্রাল জেলের সমস্ত কর্মচারীরা। ফাঁসির ঠিক আগে ক্ষুদিরাম বসু যিনি ফাঁসি দিয়েছিলেন তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা ফাঁসির দড়িতে মোম লাগাও কেন? অবাক হয়ে গেছিল ফাঁসুড়ে, এরকম ছেলে সে কখনো আগে দেখেনি, অনেককে ফাঁসি দিয়েছে। তখন সেদিন সে তার চোখের জল ধরে রাখতে পারেনি। কোথা থেকে পেত এই সমস্ত বিপ্লবীরা এত সাহস? অনেকেই বলে যে তাদেরকে এই সমস্ত শক্তি দিত গীতা। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে আত্মবলিদান দিলেন ভারতবর্ষের অন্যতম কনিষ্ঠ ভারত মায়ের বীর সন্তান ক্ষুদিরাম বোস। মৃত্যুকে সামনে থেকে দেখে মৃত্যুকে এইভাবে চরম উপহাস করা কজনেই বা করতে পারবে? 12ই আগস্ট অমৃতবাজার পত্রিকা হেডলাইন করলো, ক্ষুদিরামস এন্ড ডায়েড চিয়ারফুল অ্যান্ড স্মাইলিং। ক্ষুদিরাম বোসের ফাঁসির দিন সকাল 5টার আগে জেলে চলে এসেছিলেন উপেন্দ্রনাথ সেন। তিনি ছিলেন বেঙ্গলি পত্রিকার সাংবাদিক। তিনি শেষকৃত্যের সমস্ত সরঞ্জাম নিয়ে চলে আসেন এবং 6টার একটু পরে ক্ষুদিরামের ফাঁসি হয়ে যায়। সেই দিন এই সেন্ট্রাল জেল চত্বরে তিল ধারণের জায়গা ছিল না, মানুষ এত করে ভিড় করে এসেছিলেন ক্ষুদিরাম বসু শেষ দেখার জন্য। মুজাফফরপুর সেন্ট্রাল জেল কর্তৃপক্ষের সৌজন্যে আপনাদের দেখাতে পাচ্ছি সেই কন্ডেমড সেল যেখানে ক্ষুদিরামকে বন্দি করে রাখা হয়েছিল তার ফাঁসির আগে। সেই ফাঁসির জায়গাটাও আপনাদেরকে দেখাচ্ছি। প্রতি বছর 11ই আগস্ট তার মৃত্যুর দিনে তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটি। তুমি দেশের জন্য সমস্ত দিয়াছ, তাই তো দেশের খেয়াতরি তোমাকে বহিতে পারে না। সাঁতার দিয়া তোমাকে পদ্মা পার হইতে হয়, তাই তো দেশের রাজপথ তোমার কাছে রুদ্ধ। দুর্গম পাহাড় পর্বত তোমাকে ডিঙাইয়া চলিতে হয়। কোনো বিস্তৃত অতীতে তোমারই জন্য তো প্রথম শৃঙ্খল রচিত হইয়াছিল। কারাগার তো শুধু তোমাকে মনে করিয়াই প্রথম নির্মিত হইয়াছিল। সেই তো তোমার গৌরব। তোমাকে অবহেলা করিবে সাধ্যকার। এই যে অগণিত প্রহরী, এই যে বিপুল সৈন্যভার, সে তো কেবল তোমারই জন্য। দুঃখের দুঃসহ গুরুভার বহিতে তুমি পারো বলিয়াই তো ভগবান এত বড় বোঝা তোমারই স্কন্ধে অর্পণ করিয়াছেন। মুক্তিপথের অগ্রদূত, পরাধীন দেশের হে রাজদ্রোহী, তোমাকে শত কোটি নমস্কার।